পুলিশ এসে গেছে, পালাও। তার কথা শুনেই যে যেভাবে পারল হুড়মুড়িয়ে ঈশানের গাড়িতে গিয়ে বসল এবং তাদের গাড়ি দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। অভিনব তাদের মধ্যে একজনকে ধরার চেষ্টা করছিল। ঠিক সেই সময় সেই লোকটি অভিনবের মাথায় এক ঘুষি মারল। অভিনব অনন্যার গাড়ির উপর গিয়ে ছিটকে পড়ল, তার মাথায় চোট লাগল। এর মধ্যেই পুলিশের গাড়ি সেখানে এসে থামল। একজন হাবিলদার অভিনবকে দেখে জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভাই, এত রাতে এখানে কি করছো? আমার গাড়িতে কিছু সমস্যা হয়েছিল। অভিনব উঠে দাঁড়িয়ে বলল এবং অনন্যাকে খুঁজতে লাগল। অনন্যাকে কোথাও দেখা যাচ্ছিল না। অভিনব চাহাতকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল, অনন্যা কোথায়? ওর ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিল, ও অজ্ঞান হয়ে গেছে। চাহাত বলল এবং ড্রাইভারের সিটের দিকে এগোতে এগোতে বলল, আমাকে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তক্ষুনি অভিনব তাকে থামাল এবং বলল, তুমি ওদের পুলিশের সাথে বাড়ি যাও, আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। চাহাত অভিনবের কথা মেনে নিল এবং পুলিশদের দিকে এগিয়ে গেল। যা যা ঘটেছিল চাহাত পুলিশকে স্টেটমেন্ট দিল এবং তারপর তাদের সাথেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে অভিনব অনন্যাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এর মধ্যে অভিনব রাজীব আর শর্মিলাকেও ফোন করে যা যা ঘটেছিল সব জানিয়ে দিল। কিছুক্ষণ পর অভিনব অনন্যাকে নিয়ে হাসপাতালে পৌঁছে গিয়েছিল। সে তাকে ভর্তি করিয়ে দেয়। এরই মধ্যে পুলিশও অনন্যার সাথে দেখা করতে এবং তার স্টেটমেন্ট নিতে সেখানে পৌঁছে গিয়েছিল। অভিনব অনন্যার প্রাইভেট রুমের বাইরে বসে দরজার দিকে তাকিয়েছিল। তার চোখে উদ্বেগ ছিল, কিন্তু এই চিন্তা অনন্যার জন্য নয়, বরং নিজের জন্য ছিল। সে যেভাবে ওই লোকগুলোকে মেরেছিল তাতে অনন্যা অভিনবের ওপর সন্দেহ করতে পারত। এমন পরিস্থিতিতে সে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছিল যে অভিনব ওই ছেলেদের সাথে যা করেছে তা যেন কোনোভাবে অনন্যা না দেখে থাকে। যখন অনন্যার জ্ঞান ফিরল তখন ডাক্তার নার্সকে বললেন অভিনবকে ভেতরে ডেকে নিতে, কিন্তু অনন্যা পরিষ্কার মানা করে দিয়েছিল। সে অভিনবের সাথে দেখা করতে চাইছিল না। এই সময়ে শর্মিলা এবং রাজীবও হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন। যখন তারা দুজনে অনন্যার সাথে দেখা করার জন্য তার প্রাইভেট রুমে ঢুকছিলেন তখন অভিনবও তাদের পেছনে ভেতরে চলে আসে। যখন তিনজন ভেতরে পৌঁছালেন তারা দেখলেন অনন্যা কাঁদছিল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমার মনে হচ্ছিল আমি আর বাঁচব না। ওই লোকগুলোকে দেখে মনে হচ্ছিল তারা আমাকে কিডন্যাপ করেই ছাড়বে, কিন্তু ভাগ্য ভালো যে সেখানে চাহাত ছিল। যখন একটা লোক আমাকে হাত দেওয়ার চেষ্টা করল তখনই ও লোকটার পেটে লাথি মারল। যখন অনন্যা ওর জায়গায় চাহাতের নাম নিল তখন অভিনবের ভালো লাগল। সে বুঝতে পেরেছিল যে অনন্যা সেই মারাত্মক লড়াই দেখার আগেই অজ্ঞান হয়ে গিয়েছিল। ঘাবড়ে গিয়ে সে এটাও ভুলে গিয়েছিল যে ওই লোকগুলোকে চাহাত মেরেছে নাকি অভিনব। অনন্যা আরও বলল, আমি জানি না ওই লোকগুলো আমাদের কেন থামিয়েছিল। ওরা বলছিল যে প্রিন্স নামের কোনো একজন লোক মারা গেছে, কিন্তু আমি সত্যি কোনো প্রিন্সকে চিনি না। ওরা বলছিল যে ওরা প্রিন্সের মৃত্যুর বদলা পুরো গুরগাঁও থেকে নেবে। অভিনব ততক্ষণে বুঝে গিয়েছিল যে প্রিন্সকে, এ সেই লোক যে সেদিন জনিকে মারছিল। এক সেকেন্ড, তুমি বলছো যে যখন ঈশান তোমার উপর হামলা করল তখন অভিনব তোমার সাথেই ছিল? ও তখন কি করছিল? এই প্রশ্ন শুনে অনন্যা ধীরে ধীরে তার নজর ওপরে তুলল এবং অভিনবের দিকে তাকাতে লাগল। এক মুহূর্তের জন্য দুজনে একে অপরের দিকে তাকালো এবং শেষে অনন্যা বলল, ও আমার জন্য কিছুই করছিল না। যখন আমাদের সাথে এইসব ঘটছিল তখন ও গাড়ির পেছনে লুকিয়েছিল। এ কথা শোনামাত্রই অভিনবের মুখ হাঁ হয়ে গেল। সে কিছু বলার আগেই শর্মিলা বিরক্ত হয়ে বলল, আমি জানতাম আমি জানতাম এই অপদার্থটা এমন সময়ে কিছুই করবে না। ও শুধু গরিবই নয়, একটা ভীতুও বটে। শর্মিলা, শান্ত হও। রাজীব মাঝপথে বাধা দিয়ে বলল। অভিনব শুধু তাদের তর্কাতর্কি শুনে যাচ্ছিল। তার কাছে বলার মতো কিছুই ছিল না। যদি সে সুযোগ পেত তবুও সে কিছু বলতে চাইত না। সে অনন্যার প্রাইভেট রুম থেকে বেরিয়ে আবার করিডোরে চলে এলো। সে করিডোরে আসতেই দেখল সামনে থেকে চাহাত আসছে। অভিনবকে দেখেই সে জিজ্ঞাসা করল, অনন্যার জ্ঞান ফিরেছে? অভিনব হ্যাঁ সূচক মাথা নাড়ল। অভিনবের বিষণ্ণ মুখ দেখে চাহাতের ইচ্ছে হলো আগে তার খবর নিতে, কিন্তু সে নিজের ভাবনা দূরে সরিয়ে রেখে নিজেই অনন্যার প্রাইভেট রুমে চলে গেল। সে কিছুক্ষণ ভেতরে থাকার পর বাইরে বেরিয়ে এলো। এদিকে অভিনবও ডাক্তারের সাথে কথা বলছিল। ডাক্তার অভিনবকে বললেন, চিন্তা করার মতো কিছু নেই, ওনার শুধু প্যানিক অ্যাটাক হয়েছিল।
আপনি চাইলে আজ সন্ধ্যা নাগাদ ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। ধন্যবাদ ডাক্তার, বলে অভিনব আবার করিডোরের বেঞ্চে এসে বসল। চাহাত তার পাশে এসে বসল এবং বলল, তুমি ঠিক আছো? অভিনব চাহাতের দিকে না তাকিয়ে শুধু হ্যাঁ বলে মাথা নাড়ল এবং জিজ্ঞাসা করল, অনন্যা কেমন আছে? ডাক্তার বলছিলেন আমরা আজ সন্ধ্যায় ওকে বাড়ি নিয়ে যেতে পারবো। আমার মনে হয় না ও সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে, ও এখনই বাড়ি যেতে চাইছে। চাহাত উত্তর দিল। অভিনব আবারও হ্যাঁ বলে মাথা নাড়ল। তার এতেও কোনো সমস্যা ছিল না। দুজনে কিছু মুহূর্ত চুপ করে রইল। শেষে চাহাত দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি অনন্যাকে এই ব্যাপারে কিছু বললে না কেন? এ কথা শুনে অভিনব চমকে উঠল। সে চাহাতের দিকে তাকিয়ে বলল, কোন ব্যাপারে? এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।